আজকের ক্লাসে আমরা করব নিউটনের গতিসূত্র থেকে যে বাকি 10টা প্রশ্ন আছে হর্স নিউমেরিক্যাল প্রবলেমে তার সমাধান। তো অনেক দিন পর তোমাদের ক্লাস করাচ্ছি, আশা করি তোমরা সকলে গাণিতিক সমস্যার ভিডিও ক্লাসগুলো ভালো করে দেখছো এবং বুঝে নেওয়ার চেষ্টা করছো। তো চলো আজকের ক্লাস শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব লাস্ট প্রবলেম থেকে, 20 থেকে। আমাদের এখানে 10টা প্রবলেম বাকি আছে, আমি 1 থেকে 10 অবধি করিয়ে দিয়েছিলাম। তো 10 নম্বর প্রবলেম থেকে শুরু, 10 বলছি 20 নম্বর থেকে শুরু করা যাক। তো তোমরা দেখবে অঙ্কগুলো ভালোভাবে বুঝে নেবে। প্রথম প্রবলেম নম্বর 20, উপেক্ষণীয় ভরের একটি দড়ির একটি ঘর্ষণহীন স্থির পুলির উপর দিয়ে গেছে। আমরা জানি এরকম ধরনের প্রবলেম আমরা আগেও করেছি। আচ্ছা, এবার কি বলে দিয়েছে, দড়ির এক প্রান্তে একটি বানর ঝুলছে। বানরের আর কাজ নেই, ওখানে ঝুলবে, যাই হোক ঝুলছে যখন। ধরে নিলাম এটা বানর ঝুলছে। আর কি বলেছে, অপর প্রান্তে বানরের সমভরের একটি সমতল দর্পণ যুক্ত আছে। এখান দিয়ে বানর নিজেকে দেখতে পাচ্ছে। ওকে, দুজনেরই সমান ভর, দুজনেরই এম ভর ধরলাম। তাহলে এরও এদিকে কাজ করছে এমজি বল, এদিকে কাজ করছে এমজি। এটা দর্পণ। আচ্ছা, এদিকে দড়ির টান কাজ করছে টি, এদিকে টি। এবার কি বলেছে, বানর ও দর্পণটি একই অনুভূমিক তলে থাকায় বানরটি নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। দড়ি বেয়ে ওপরে ওঠার সময়, দড়ি বেয়ে নামার সময় এবং দড়ি ছেড়ে অবাধে অবতরণ করার সময় বানর কি সর্বদা তার প্রতিবিম্ব দেখতে পাবে? দেখা যাক। তো আমরা ধরছি বানরটা A1 ত্বরণে উঠছে আর আমাদের মিররটা A2 ত্বরণে নামছে। তো তাহলে দড়ি বেয়ে ওপরে উঠছে, দড়িটা কিন্তু স্থির, এটা মাথায় রাখতে হবে। তো তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি অলিক বলের এদিকে এম এ ড্যাশ, এর ক্ষেত্রে অলিক বল উপরের দিকে এম A2, এর ক্ষেত্রে এ ড্যাশ বা A1, এর ক্ষেত্রে এম A2। তার ইকুয়েশনটা কি হচ্ছে, টি ইকুয়ালস টু চলে আসছে mg প্লাস এম A1, আর এর ক্ষেত্রে চলে আসছে, এটা বানরের ক্ষেত্রে হলো, আর দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, টি প্লাস এম A2 ইকুয়ালস টু mg। তাহলে এখান থেকে টি সমান, এটা 1 নম্বর, এখান থেকে চলে আসছে mg মাইনাস এম A2। তো যেহেতু দুটো টান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব mg প্লাস এম A1 সমান mg মাইনাস এম A2। তাহলে mg কেটে গেল, তাহলে A1 ইকুয়ালস টু মাইনাস A2। তার মানে এখানে বুঝতে পারছি A1টাকে যদি পজিটিভ ধরি তাহলে A2টা এসছে, A2টা নিচে ধরেছি, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু মাইনাস A1 মানে ওপরের দিকেই যাবে। A2টা কি এসছে, মাইনাস A1। তাহলে সুতরাং বানর এবং দর্পণ একই ত্বরণে, প্রথম ক্ষেত্রে বলেছে যখন বানর দড়ি বেয়ে ওপরে উঠছে, দড়িটা ধরছে, মানে দড়িটা কিন্তু বানরের সাপেক্ষে দড়িটা যদি এখন বেয়ে উঠবে,
তো অ্যাকচুয়ালি কী হবে, দড়িটা নিচের দিকে নামবে, আর দড়িটা যখন নিচের দিকে নামবে তারপরে দর্পণটা উপরেই উঠবে। আমরা যদিও ধরেছি দর্পণ নিচে নামবে, সাধারণ দৃষ্টিতে ভাবলে বানর উঠছে মানে এটা নামবে, ব্যাপারটা তাহলে কি হচ্ছে, এদের মধ্যে কিন্তু যে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা 0 হয়ে যাচ্ছে, একই ত্বরণে উপরে উঠবে। অতএব যদি বানর যখন উপরে উঠবে, প্রথমটা বলেছিল দড়ি বেয়ে ওঠার সময়, সুতরাং যেহেতু একই ত্বরণে উঠছে তাদের মধ্যে কোনো আপেক্ষিক সরণ ঘটবে না, অর্থাৎ উপরে ওঠার সময় ও বানর তার প্রতিবিম্ব দর্পণে দেখবে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে দড়ি বেয়ে নামার সময়, তার দড়ি বেয়ে নামার ক্ষেত্রেও তাহলে একই রকম হবে। তো দড়ি বেয়ে যখন নামবে মানে দড়িটা যেন উপরে, মানে এ কী করছে, দড়িটা বেয়ে যখন উঠছে দড়িটা কিন্তু এদিকে লেন্থে আস্তে আস্তে বাড়ছে, আবার ও যখন দড়ি বেয়ে নামবে, নামার সময় নিচের অংশটা উপরে যাবে, ফলে এদিকটাও নামবে, বানরও নামবে, আবার দর্পণও নামবে। দ্বিতীয় ক্ষেত্রে নামার ক্ষেত্রেও এটা 1 নম্বর হলো। 2 নম্বর, নামার ক্ষেত্রেও উভয়েই একই ত্বরণে, নামার ক্ষেত্রে কি দাঁড়াবে, তুমি ধরে নিলে এ নামবে এ উঠবে, তাতেও দেখবে A1 = -A2 আসছে, একই রকমভাবে একই ত্বরণে নিচে নামবে ও প্রতিবিম্ব দেখতে পাবে। আর লাস্ট কি বলেছে, শেষেরটা বলেছে দড়ি ছেড়ে অবাধে পতনশীল, যখন অবাধে অবতরণ হবে, দড়ি যদি ছেড়ে দেয়, দড়ি ছেড়ে দিলে এও জি ত্বরণে নামছে, অবাধে পতনশীল বস্তু কত ত্বরণে নামে, জি ত্বরণে নামে। তো যেহেতু ইনিশিয়ালি এরা ইকুইলিব্রিয়ামে ছিল, তাহলে ছেড়ে দেওয়ার সাথে সাথে দুজনে একদম যখন স্থির, দুজনেই একই বল, এদিকেও এমজি এদিকেও এমজি, যখন তারা স্থির ছিল দুজনেই অনুভূমিক ছিল, এবার ছেড়ে দিলাম যেই, বানরও জি ত্বরণে নামবে, দর্পণও, তাহলে দুটোই একসাথে পতনশীল হবে। 3 নম্বর, অবাধে অবতরণের সময়, অবতরণ যখন হবে তখন কি হবে, উভয়েই জি ত্বরণে নামবে ও একই সঙ্গে যদি নামে তাহলে তাদের মধ্যে আপেক্ষিক সরণ ঘটছে না, মানে তাদের মধ্যে যে অবস্থানটা ছিল তারা কিন্তু দেখো যখন তাহলে উঠলো কি, উঠলো একভাবে, এ ত্বরণে নামলে একভাবে, ছেড়ে দিলে এরমভাবে একসাথেই তারা নামবে। তাহলে যখন তারা অবাধে অবতরণ করবে উভয়ই জি ত্বরণ নামবে ও বানর তার প্রতিবিম্ব দর্পণে দেখবে বা দেখতে পাবে। তাহলে প্রবলেমটা আমরা সমাধান করে ফেলেছি। 20 নম্বর সমস্যার সমাধান কমপ্লিট হলো। এরপর আমরা নেক্সট যে প্রবলেম 19 নম্বর প্রবলেমে চলে যাব। পরবর্তী গাণিতিক সমস্যা 19 নম্বর প্রবলেম। আশা করি তোমরা আগের প্রবলেমটা সকলে বুঝতে পেরেছো, ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে দেখো এরকম একটা ডায়াগ্রাম দিয়েছে, দিয়ে বলেছে প্রমাণ করো ঘর্ষণহীন অমসৃণ টেবিল, মসৃণ টেবিল, এগুলো সব মসৃণ, এখানে কোনো ফ্রিকশন নেই। আচ্ছা, সব বলে টলে দিয়েছে। কপিকলটাও হচ্ছে ভরহীন কপিকল, এবং এটা ফিক্সড পুলি, এম ভর রক্ষিত আছে। দ্বিতীয় দুটো বস্তু প্রমাণ করো টেবিলের সাপেক্ষে M1 ভরের বস্তুর ত্বরণ একটা দিয়েছে, প্রমাণ করতে হবে। তো আমরা কিছু আগে বেসিক বুঝি। তো এটা যদি এ ত্বরণে আসে তাহলে এই টোটাল সিস্টেমটা, এই যে টোটাল সিস্টেম, এটাও কিন্তু এ ত্বরণে নামবে। এবার এটা যেহেতু টি, তাহলে এইগুলোকে যদি বলি T1, এটাও তাহলে T1। তাহলে আমরা শিখেছি কি, যেহেতু এই কপিকলগুলো ভরহীন, তাহলে এর ওপর নেট ফোর্স 0, তার মানে টি ফার্স্ট রিলেশন আমরা পেয়ে যাচ্ছি
টি ইকালস টু 2t1। ওকে, এই কপি কলের ওপর বা এই কপি কলের ওপর নেট ফোর্স যেহেতু 0, তাই ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড ফোর্সটা 0, তাহলে এদিকে কাজ করছে টি, এদিকে 2t1, দ্যাট ইজ টি ইকালস টু 2t1। আচ্ছা, তো এরা নিজেরা একটা ত্বরণে উঠবে বা নামবে ধরলাম, এদের যে ত্বরণ সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে এই টোটাল যে সিস্টেমটা এখানে, এরা কিন্তু এ ত্বরণে নামবে। তো যদি আমরা ইন্ডিভিজুয়ালি ভাবি সেক্ষেত্রে এই M2 ব্লকটা, এখানে M2টা নিশ্চয়ই বড়ই বলেছে, ছবি অনুসারে তো তাই বড় মনে হচ্ছে। যাই হোক, কিছু একটা হবে, M1 M2 বড় ছোট আমরা ভেবে লাভ নেই। তো আমরা ধরে নিচ্ছি একটা নামছে, যদি এটা এমনি এরা নিজেদের যে ভর তার জন্য একটা ত্বরণ থাকবে, তাহলে আমরা মেন যে ইকুয়েশন সেগুলো কি কি পাচ্ছি দেখি। তো এর সাপেক্ষে এম এর সাপেক্ষে কত হচ্ছে, ইকুয়েশন অফ মোশন এম সমান এম এ ইকালস টু বা টি ইকালস টু এম এ। ওকে, আবার এটার ওপর কি বল কাজ করছে, এটার ওপর যে বলটা কাজ করছে, যদি আমরা শুধু M2 কথা ভাবি, M2 ধরলাম, এখানে আমি ধরছি A1 ত্বরণে নামছে, তাহলে এ ওপর দিকে A1 ত্বরণে উঠবে, এই নিজস্ব যে ত্বরণ সেটা হিসেবে আমি বলছি। তাহলে এর ওপর কি কি বল কাজ করছে, এদিকে কাজ করছে M2G, এদিকে একটা আছে T1, মানে T1 মানে হচ্ছে T/2, ওকে। নিজে একটা সিস্টেমটা একটা এ ত্বরণে আছে, সিস্টেম বললে অলিক বল ওপর দিকে, তাহলে উপর দিকে একটা M2A কাজ করছে, তার মানে আর নিজস্ব ত্বরণ A1, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, M2G মাইনাস M2A মাইনাস T/2 ইকালস টু M2A1। ওকে, M2 এটা হচ্ছে অলিক বল। আবার যদি আমরা মনে করি এর নাম ছিল A1 এ, আবার M1 এর রেসপেক্টে দেখলে এদিকে কাজ করছে M1G, এদিকে কাজ করছে T/2। আচ্ছা, অলিক বল ওপর দিকে কাজ করছে, সিস্টেম যেহেতু নিচে নামছে তাহলে হচ্ছে সেটা M1A, সে আলটিমেটলি ওপরে উঠছে A1 ত্বরণ নিয়ে, তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি T/2 প্লাস M1A মাইনাস M1G ইকুয়ালস টু M1A1। ওকে, তাহলে আমাদের যেটা বার করতে বলেছে, টেবিলের সাপেক্ষে M1 বস্তুর ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা M2টাকে বড় ধরে নিয়েছি, এখানে উত্তরে যদিও এখানে M1 মাইনাস M2 ফর্মে আছে, তো যাই হোক এখানে M1টা বড় হলেও কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের রিলেশান, এখান থেকে আমাদের A আর A1টা বার করতে হবে। করার পর আমরা টেবিলের সাপেক্ষে আমাদের M1 ভরের বস্তুর যে ত্বরণ সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি এই দুটো রিলেশান, আমরা একটা কাজ আমরা করতে পারি, এখানে দেখো এই দুটো রিলেশানকে আমরা যদি যোগ করে দিই বা টি এর মানটাও যদি বসিয়ে দিই, তাই টি এর মানটা বসিয়ে দিলে প্রথমটা থেকে আসছে কত, M2G মাইনাস M2A মাইনাস MA/2 T সমান MA সমান M1A1, আর এখান থেকে কত পাচ্ছি MA/2 প্লাস M1A মাইনাস M1G সমান M1, ভুল লিখলাম, এটা হচ্ছে M2 হবে, এটা হবে M1A1। তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা কাজ করতে পারি। তো কি কাজ করতে পারি, আমরা একটা কাজ করি, আমরা প্রথম রিলেশনটাকে, এটা 1 নম্বর সম্পর্ক, এটা 2 নম্বর,
আমাদের ঠিক করে সলভ করতে হবে, তাহলে আমরা সমাধানটা করতে পারবো। তাহলে আমরা এখানে একটা কাজ করি। প্রথমে আমরা চাইছি ধরো আমাদের এ বার করতে হবে, A1টা বার করতে হবে, দিয়ে তাদের মধ্যে সম্পর্কটা দেখলে বুঝতে পেরে যাব। তো এই দুটো আমাদের সমীকরণ। বুঝতেই পারছো জিনিসটা, ক্যালকুলেশনটা খুব একটা ছোটো ক্যালকুলেশন নয়। তো এটা আমাদের সমাধান করতে হবে কিভাবে, সেটা আমরা একটু দেখতে পারি। তো আমরা এই দুটো সমীকরণকে যদি যোগ করে দিই, যোগ করে কি আসে একটু দেখি। আমাদের উত্তরটা কি ফর্মে আছে, এরকম একটা মাল্টিপ্লিকেশন ফর্মে দিয়েছে। তো আমরা একটা কাজ করি, যোগ করার থেকেও একটু ছোটো করার চেষ্টা করি। প্রথমটাকে আমরা M1 দিয়ে গুণ করি, আর দ্বিতীয়টাকে M2 দিয়ে গুণ করি। প্রথমটাকে গুণ করলে আসছে M1 M2G মাইনাস M1 M2A মাইনাস M1A/2 সমান M2 M1A1। আর দ্বিতীয়টা কত আসছে, আমি তলায় তলায় লিখছি, M2A, জায়গাগুলো একরকম, এটাকে আমি M2 দিয়ে গুণ করছি। আর M1 M2G মাইনাসে আছে, আর এটা হচ্ছে প্লাস M1 M2A সমান, এটা গুণ করেছি কত দিয়ে, আমরা M2 দিয়ে গুণ করেছি, তাহলে হচ্ছে M2 M1A1। তো এই দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি, সেখান থেকে আমরা A1 এর মানটা বার করতে পারছি। কি করে সমাধান করব, যদি এটাকে বিয়োগ করে দিই, তাহলে এই পোর্শনটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা ছবিটা আমি এবার মুছে দেবো, তোমরা ঠিকভাবে দেখে নাও ছবিটা। আমি কিছুক্ষণের মধ্যেই না ওপরের ইকুয়েশনগুলো মুছে দিই, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। তাহলে আমরা এটাকে যদি যোগ করি, তাহলে এটা আসছে হচ্ছে 2M1 M2G, এটা আসছে মাইনাস 2M1 M2A, এটা আসছে মাইনাস 2M, আচ্ছা দুটো যোগ করছি, তার মানে এটাও যা এটাও তো তাই, হাফ আছে, তাহলে হবে মাইনাস M A, না 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 ভুল বললাম আমি, MA টা কমন যাবে, মাইনাস MA আছে, মাইনাস MA আছে, বাই 2টা কমন গেল, ব্র্যাকেটে M1 প্লাস M2 সমান 0 এসছে। দেখো এদিকটা তো কেটে গেছে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। আমরা যদি এটা পাই, তাহলে আসছে ওই সাইডে গেল, তাহলে 2M1 M2G বাই আসছে M, আমি এটা বার করছি, তাহলে M/2 M1 প্লাস M2 প্লাস, দেখো এই দুটোকে এই সাইডে নিয়ে গেলাম, দিয়ে এটা কমন নিয়ে তলায় দিয়ে দিলাম, তাহলে নিচে আসছে 2M1 M2, বা এই দুইটা যদি গুণ করি তাহলে এটা আসবে 4, এটা হবে 4। অনেকটা আমাদের আকার চলে এসছে, তাহলে এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এর মান। তো এটা আমরা পেয়ে গেলাম। তো এবার আমাদের যেটা করতে হবে, A1 এর মানটা বার করতে হবে। তো আমি এখানটা করি, দেখো এখান থেকে একটা সমীকরণ থেকে আমি A1টা বার করে নিতে পারি। আমাদের যে উত্তরটা দেওয়া আছে তার নিচের যে অংশটা আছে, দেখো নিচে আছে 4M1 M2 বাই প্লাস দিস, এরকম একটা জি মনে হচ্ছে, আমি না নিচে না, ঠিক আছে ঠিক আছে, নিচে তো জি নেই, পাশে জি আছে, মানে এখানে একটা কমন যাবে আমাদের। আচ্ছা A1টা কত আসছে, A1 আমি প্রথম সমীকরণ থেকে বার করছি। প্রথম সমীকরণ থেকে তাহলে আসে হচ্ছে M2G মাইনাস, এখানে একটু কমন নিয়ে নিই, M2 প্লাস M/2 ইন্টু A বাই M2, এখানে এটা কমন নিলাম, তাহলে এর মানে এই জিনিসটা, তাহলে 4, ক্যালকুলেশনটা খুবই বড়, কিছু করার নেই, এভাবেই আমাদের করতে হবে। এটা ইকুয়ালস টু হচ্ছে M2A, তাহলে M2 দিয়ে যদি ভাগ করে দিই, এটা সমান M2A, তাহলে M2 দিয়ে ভাগ করে দিলে দেখো M2টা কাটলো, এখানে একটা বাই M, আচ্ছা এটাকে তো গুণ আছে, আর আমরা M2 দিয়ে ভাগ করছি, এটা গুণ, তাহলে এই M2 কেটে যাবে,
হ্যাঁ, আর এখানে প্লাস, নিচটা তো অসুবিধা নেই, নিচে ধরে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের A1 এর মান। তো A1 এর মানটা এরকম এলো। তাহলে এটাকে যদি লসাগু করি, তাহলে লসাগু হলো M1 প্লাস M2, তো পুরোটা থেকে G কমন নিলাম, তাহলে এটা আসছে 4 M1 M2 থাকলো। আচ্ছা, জিটা কমন নিয়েছি, তার মানে ওপরে তো এটা তা প্রথমে, তাহলে হচ্ছে M1 প্লাস M2, একদম প্লেন হিসেব, প্লাস 4 M1 M2, আর এটা তাহলে মাইনাস 4 M1 M2, আর এটা হচ্ছে 2 M1। দেখে নাও কি হিসেব করলাম, একদম প্লেন, একদম সহজ করে ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিলাম। তোমরা পারবে, করতে না পারার কিছু নেই। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই সমাধানটা করে ফেলতে পারবো। আচ্ছা, এটা পুরোটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা একদম প্লেন হিসেব করে দিলাম। তাহলে 4 M1 M2 কেটে গেল, আর এখান থেকে আসছে তাহলে G, এখানে একটা, তাহলে আসছে M1 মাইনাস M2 বাই M ইন্টু M1 প্লাস M2 প্লাস 4 MM1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম A1 এর মান। তাহলে A1 এর ভ্যালু পেয়ে গেলাম এটা। তো আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে টেবিলের সাপেক্ষে ত্বরণ। তো দেখো এই কপিকলটা, এই টোটাল সিস্টেম নাম ছিল নিচে, আর M1 ধরেছে উপরে উঠছে, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে? দুটো দুদিকে যাচ্ছে, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে টেবিলের সাপেক্ষে ত্বরণ যেটা আমাদের দেখো উত্তরটা সেইভাবেই দেওয়া আছে। সুতরাং আমরা উত্তর পেয়ে গেছি, দুটো যোগ করে দেব। সুতরাং টেবিলের সাপেক্ষে ত্বরণ বেরিয়ে গেল A প্লাস A1 প্লাস A, সেটা যদি A ড্যাশ বলি, তাহলে দুটো যোগ করে দিলে M1 মাইনাস M2 প্লাস 4 M1 M2 বাই ইন্টু জিটা উপরে কমন নিয়েছি, বাই M ইন্টু M1 প্লাস M2 বাই হচ্ছে 4, না আমি একটু ঠিকই লিখেছি, বাই 4 M1 M2। তো দেখো এরকম একটা উত্তরই দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ 4 M1 M2, এটা উপরটা প্লাস আছে নিচটা মাইনাস আছে। তাহলে টেবিলের সাপেক্ষে ত্বরণটা আমরা পেয়ে গেলাম। টেবিলের সাপেক্ষে M1 ভরের ব্লকটার যে ত্বরণ হবে সেটা আমরা ক্যালকুলেট করে ফেলেছি। টোটাল সিস্টেমটা এটা নাম ছিল, আর ও তো উপর দিকে উঠছিল, তার মানে রিলেটিভ যে অ্যাক্সেলারেশন সেটা চলে আসছে। টেবিলের সাপেক্ষে ত্বরণ A প্লাস A1, দুটো যোগ করে আমরা উত্তরটা পেয়ে গেছি। খুব ভালো অঙ্কটা বুঝে করবে, সমীকরণগুলো একটু সমাধান করা, অনেক কটা যেহেতু রিলেশন একটু বড় হবেই, কিছু করার নেই। তো সেভাবে আমি ধীরে সুস্থে বুঝিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট যে প্রবলেম আছে সেটা সলভ করব। এরপর আমরা 18 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। বলছে একটি চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল S, মানে আমি একটু ছবিটা এঁকে নিয়েছি, মানে এই জিনিসটা হচ্ছে S এরিয়াটা। আচ্ছা, চোঙের তলদেশ থেকে, তলদেশ এটা, তার থেকে এই উচ্চতায় একটা কল আছে, মোটামুটি একটা কল এঁকেছি, কলের মতন দেখতে লাগছে। এই উচ্চতায় অবস্থিত একটি কল থেকে প্রতি সেকেন্ডে V আয়তনের জল এর মধ্যে প্রবেশ করছে। তাহলে এখান থেকে যে জলটা সেটা হচ্ছে VCC পার সেকেন্ড। এখান থেকে এই আয়তনের জল সেখানে জমা হচ্ছে হলো। আচ্ছা, জলের ঘনত্ব রো, এখানে যে জলটা তার ঘনত্ব বলেছে রো ঘনত্ব। তো এখানে কি বলেছে? সময়ের সাপেক্ষে চোঙের তলদেশের উপর প্রযুক্ত বলের রাশিমালা নির্ণয় করো। তো এখানে দুটো বিষয় হবে, একটা হচ্ছে জলটা এখানে পড়ে স্থির হচ্ছে, স্থির হয়ে যাচ্ছে, তার জন্য একটা ভরবেগের পরিবর্তনের জন্য প্রযুক্ত বল, আর জলের যে ওজন সে দুটো মোট যোগ করতে হবে আমাদের। তো টি সময়, সময়ের সাপেক্ষে বলেছে, তাহলে টি সময়ে চোঙাকৃতি পাত্রে
জমা জলের ভর কত হবে? তাহলে ভিটি, টি সময় কত আয়তন পড়বে? ভিটি, ভিটি হলো আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে ওজন কত হবে? যে জলটা জমলে, এই যে জলটা জমেছে তার এমজিটা কত হবে? এমজিটা হবে হচ্ছে ওজন বা ডাব্লু, ওয়েট, ভিটি রো ইন্টু জি। তাহলে এখানে একটা ভিটি রো ইন্টু জি কাজ করছে। তো জলটা যখন পড়ছে, তো এই যে দূর উচ্চতাটা, সেটাকে যদি আমরা ওয়াই বলি, তাহলে ওয়াই উচ্চতা, তার মানে এইখানে কোনো মুহূর্তে টি সময় পর এখান থেকে যখন জলটা স্টার্ট করছে এখানে আসছে, সে যখন আঘাত করছে এখানে একটা ভি বেগে আঘাত করছে, তাহলে ভিটা কত হবে? তাহলে ভি সমান হবে, তাহলে এইটুকুনি যদি ওয়াই ধরি, ওয়াই সমান হচ্ছে, তাহলে এইটুকুনি আমাদের এইচ মাইনাস ওয়াই দূরত্ব অতিক্রম করছে। তাহলে তরল পৃষ্ঠে টি সময় পর যে জলের বেগ এখানে আঘাত করার, সে ভিটা কত হবে? ভিটা হবে হচ্ছে √2g এইচ মাইনাস ওয়াই, কারণ জলটা ওয়াই দূরত্ব অতিক্রম করে এসে আঘাত করেছে কোনো সময়, টি সময়তে এতখানি জল ভরে গেছে, তাহলে নিশ্চয়ই জলটা পুরো নামবে না, কিছুটা নামবে। কতটা নামবে? যতটা ভরে গেছে তাও ততটা বাদ চলে যাচ্ছে ওয়াই উচ্চতা। তাহলে ওয়াই সমান কত? ওয়াই মানে হচ্ছে এর আয়তন কত? এটার আয়তন হচ্ছে ভিটি, তাহলে ওয়াই সমান হবে উচ্চতা মানে কি? আয়তন বাই ক্ষেত্রফল, আয়তন বাই ক্ষেত্রফল। তাহলে ওয়াইটা আসবে আমাদের 2g এইচ মাইনাস আয়তন হলো ভিটি বাই এস। ঠিক আছে, আমাদের উত্তরটা কেমন ফর্মে দিয়েছে? হ্যাঁ, ভিটি বাই এস ফর্মেই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেগ, জলটা যখন আঘাত করলো, আঘাত করার পরেই জলটা তো স্থির হয়ে যাচ্ছে, সুতরাং ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের জন্য প্রযুক্ত বল, ভরটা কত হচ্ছে? ভিটি রো ইন্টু বেগ কত বেরিয়েছে? ভি, মানে √দিস। বাই সময়, তার মানে এখানে আমাদের যে উত্তরটা কি ফর্মে দিয়েছে, এখানে শুধুমাত্র কমন নিয়েছে, তাহলে বাই সময়, ভরবেগ, ভর ইন্টু বেগ বাই সময়, তাহলে সময় দিয়ে, তাহলে এটা হয়ে গেল ভি রো √2g এইচ মাইনাস ভিটি বাই এস। তার মানে পাত্রের তলদেশে দুটো বল কাজ করবে, একটা হচ্ছে কিসের জন্য? একটা ওজনের জন্য, আর একটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের জন্য প্রযুক্ত বল। তাহলে মোট প্রযুক্ত বল, অতএব মোট বল চলে এলো, প্রথমটা কত পেয়েছিলাম? ভি রো টিজি, আর এটা পেলাম ভি রো √2g এইচ মাইনাস ভিটি বাই এস। তাহলে এটাই হচ্ছে মোট বল, বা ওরা যেটা করেছে এখানে দেখতে পাচ্ছি আমরা ভি রোটা কমন নিয়ে উত্তরটা এনেছে, আমরা সেটাই করি। তাহলে মোট বল এফ সমান ভি রোটা কমন নিয়ে নিলাম, জিটি প্লাস √2g এইচ মাইনাস ভিটি বাই এস। এটাই হচ্ছে পাত্রের তলদেশে তাহলে প্রযুক্ত বল দুটো কারণে কাজ করছে, একটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের জন্য, একটা হচ্ছে জমা জলের ওপর যে অভিকর্ষ বল তার জন্য, দুটো বল কাজ করছে। তাহলে এটাই হচ্ছে মোট তলদেশে ক্রিয়াশীল বলের মান নির্দিষ্ট কোনো সময়। নেক্সট আমরা সমাধান করব প্রবলেম নাম্বার 17। বলেছে শিকলের সাহায্যে একটি ওজন ডাব্লু উল্লম্বভাবে ওপর দিকে এল বিন্দু থেকে এম বিন্দুতে তোলা হচ্ছে। এই ধরো শিকল আছে, শিকলটাকে এরকম স্ট্রেটই আঁকলাম। শিকলের সাহায্যে ডাব্লুকে
ডাব্লু একটা ওয়েটকে তোলা হচ্ছে এল থেকে এম বিন্দুতে। এটা ধরো এল বিন্দু, এটা হচ্ছে এম বিন্দু। এল থেকে এম এ তোলা হলো। শিকলের সর্বাধিক টান টি ম্যাক্সিমাম বলে দিয়েছে কে ইন্টু ডাব্লু, আর এদিকে কাজ করছে, এটা কি জি ফর্মে দিয়েছে, ঠিক আছে। ডাব্লুটাকে ওয়েট হিসেবে ধরে নিলাম। ডাব্লু ওজন বলেছে, ভর বলেনি, তাহলে আমরা ডাব্লুটাকে এমজি হিসেবে কল্পনা করছি। আচ্ছা, কে হলো ধ্রুবক। এল থেকে এম এর উচ্চতা এক্স, এই উচ্চতাটা হচ্ছে এক্স। ওকে, তাহলে প্রমাণ করো ওজনটি তুলতে ন্যূনতম সময় লাগবে ওইটা, এটা প্রমাণ দিয়েছে। তো এখানে ডাব্লুগুলো মনে হচ্ছে কেজিও এটা দিয়েছে, উত্তর যে দেখে যা মনে হচ্ছে, নিচে একটা জি আছে। সর্বোচ্চ টান কে ডাব্লু ইন্টু জি, এগুলো কিগ্রা ভারে দেওয়া আছে, তাহলে এদিকে কাজ করবে ডাব্লু ইন্টু জি। তাহলে ওপরে তুলছি, ধরলাম এ ত্বরণে তোলা হবে, তাহলে আমরা লিখতে পারি কে ডাব্লু জি মাইনাস ডাব্লু জি সমান ডাব্লু এ। ডাব্লুটা এখানে কেজি ওয়েট বা ভর হিসেবে কল্পনা করা হলো। ওজন যদি কেজি ওয়েটে হয়, তাহলে কেজি ওয়েট থেকে নিউটনে যেতে গেলে জি দিয়ে গুণ করতে হয়, তাই আমরা জি দিয়ে একটা করে গুণ করে নিয়েছি। তাহলে এ চলে এলো কে মাইনাস ওয়ান ইন্টু জি, তাহলে এটাই হচ্ছে ত্বরণ বেরিয়ে গেল, ত্বরণের মান বেরিয়ে গেল। তাহলে এক্স উচ্চতা এই ত্বরণে তুলছি, তাহলে এক্স ইকালস টু হাফ এটি স্কোয়ার, তাহলে টি সমান আসবে 2x/a রুট ওভার 2x/a। তাহলে এক্স হচ্ছে, টিটা হচ্ছে 2x/a, তাহলে আসছে এটা 2x/k-1 ইন্টু জি। এটাই হচ্ছে আমাদের টাইম, যে টাইমটা লাগবে শিকলটাকে তোলার ক্ষেত্রে। তো তোমরা বইতে দেখবে যেখানে প্রমাণটা করতে দিয়েছে ওখানে একটু ভুল আছে, ওপরে কেটা হবে না, ওটা 2x ইন্টু k-1 ইন্টু জি, যেটা প্রমাণটা করে দিয়েছি টাইম বলে। এটাই হচ্ছে মিনিমাম টাইম রিকোয়ার্ড কি বস্তুটাকে এল থেকে এম এ নিয়ে যেতে গেলে আমাদের এই টাইমটা, এটাই 1। ঠিক আছে, তো প্রবলেমটা করলাম। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখব। এরপর চলো আমরা 16 নম্বর অঙ্কটা করে ফেলি। এবার আস্তে আস্তে আমরা অঙ্কগুলো করছি। বলছে দুটো বস্তু প্রত্যেকটির ভর এম পরস্পর এক্স দূরত্বে আছে। ধরলাম এটা একটা এম ভরের বস্তু, এটাও একটা এম ভরের বস্তু, এদের দূরত্ব বলে দিয়েছে এক্স। যেমন বলবে ছবি এঁকে অঙ্ক করবে সব সময়, মনে থাকে যেন। একটি বস্তুকে আই ঘাত বলের সাহায্যে অন্যটির দিকে চালনা করা হলো, এক একটা ঘাত প্রয়োগ করা হলো আই ঘাত, ইম্পালস দেওয়া হলো আই ঘাত। আচ্ছা, আর কি করেছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় বস্তুকে একটা এফ বল প্রয়োগ করা হলো, এফ বল প্রয়োগ করা হলো, একই দিকে গতিশীল করা হলো। দেখাও যে যদি আই স্কোয়ার লেস দেন 2f(mx) হয় তাহলে এরা মিলিত হবে না। তো আমরা ধরে নিচ্ছি টি সময় পর এরা মিলিত হতে পারে, এটা একটা ধরে নিচ্ছি। তো ঘাত প্রয়োগ করলে, ঘাত মানে কি, ঘাত মানে ভরবেগের পরিবর্তন। তো এর প্রাথমিক বেগ 0, ধরলাম একটা ইউ বেগ অর্জন করেছে, তাহলে অতএব আই সমান এম ইউ। আর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হয়, ধরলাম এ ত্বরণ সৃষ্টি হলো, তাহলে এফ সমান এম এ। তাহলে এর ইউটা কত আসছে I/m, আর এর ত্বরণটা কত আসছে F/m। তাহলে টি সময় পরে মিলিত হয়, যদি মিলিত হলে, মিলিত হতে গেলে কি হতে হবে, এ যতটা এ ত্বরণে যাবে আর এ যতটা ইউ বেগে সমবেগে যাবে তাদের মধ্যে ডিফারেন্সটা এক্স হতে হবে, বা এ যতটা যাবে
হাফ এটি স্কোয়ার প্লাস এক্স, সেই দূরত্বটাকে কে টি সময় অতিক্রম করতে হবে ইউ বেগে। অতএব ইউটি সমান এক্স প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম আই বাই এম টি ইকুয়ালস টু এক্স প্লাস এ টি স্কোয়ার বাই টু। তাহলে এখানে একটা টি দিয়ে দ্বিঘাত সমীকরণ সাজিয়ে নিতে পারি। তাহলে এ টি স্কোয়ার মাইনাস টু আই বাই এম টি, এমটা দিয়ে গুণ করে দিই, তাহলে ব্যাপারটা আরও সহজ দেখতে লাগবে। এম দিয়ে কোনাকুনি গুণ করলে আসছে এ এম টি স্কোয়ার মাইনাস টু আই টি প্লাস এক সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এম এক্স ইকুয়ালস টু 0। তাহলে টি এর ভ্যালুটা কত চলে আসছে, দিকে শ্রীধরাচার্য অনুসারে টি সমান আসছে 2i প্লাস মাইনাস 4i স্কোয়ার মাইনাস 4am ইন্টু mx বাই 2i বাই m, না 2am বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা সূত্র। তাহলে টি এর মানটা কখন বলেছে মিলিত হতে পারবে না, তাহলে টিটা হতে হবে অবাস্তব, তাই তো। যদি মিলিত না হয় তবে 4i স্কোয়ার মাইনাস 4a, আচ্ছা দেখো কি করছি, একটা এম রাখলাম, এম এর জায়গায় এফ বসিয়ে দিলাম, এক্স লেস দেন 0। ঠিক আছে, মিলিত না হওয়া মানে কি, টিটাকে অবাস্তব হতে হবে। নিরূপক যদি লেস দেন 0 হয় তাহলে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ অবাস্তব বা কমপ্লেক্স হয়, কমপ্লেক্স নাম্বার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অতএব আই স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু মনে হচ্ছে হিসাবটা গন্ডগোল করেছি, বি স্কোয়ার মাইনাস 4, আচ্ছা এ 2 দিয়ে গুণ করলে তো এখানে একটা 2 থাকা উচিত, হ্যাঁ এখানে একটা 2 থাকবে, তাহলে এটা হয়ে যাবে 2, মানে এই নিচটা হয়ে যাবে 4am, এটা হবে 8, তাহলে এটা হয়ে গেল 8, 2m fx, এরকম একটা রিলেশন তো মনে হচ্ছে দিয়েছে, হ্যাঁ আই স্কোয়ার লেস দেন 2f mx, তাহলে এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল। তাহলে প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে আমরা কি শিখলাম, কোনো একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিরূপক যদি লেস দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে যে তার বীজ বা রুটগুলো বেরোয় সেগুলো অবাস্তব হয়, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু মিলিত হবে না, অর্থাৎ টি এর মানটা ইমাজিনারি আসবে, ইমাজিনারি আসতে গেলে নিরূপকটা লেস দেন 0, সেখান থেকে আমরা পেয়ে গেলাম আই স্কোয়ার লেস দেন 2mf x, বা যেটা প্রমাণটা দিয়েছে সেটা। এরপর আমরা সমাধান করব 15 নম্বর গাণিতিক সমস্যা। তো সেই সমস্যায় কি বলে দিয়েছে, বলেছে একটি মসৃণ টেবিলের ওপর 500 গ্রাম ভরের একটি বস্তু আছে, এটা 500 গ্রাম, আমি ছবিটা এঁকে নিয়েছি। আর কি বলে দিয়েছে, বি এর ভর বলেছে 200 গ্রাম হলো। আচ্ছা টি ইকুয়াল টু 0 সময় এ বস্তুটি টেবিলের প্রান্ত থেকে 200 সেন্টিমিটার দূরে আছে এবং 50 সেন্টিমিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছে বাঁ দিকে, তাহলে এ চলছে এদিকে। তো প্রশ্ন কি 1 সেকেন্ড পর এর অবস্থান এবং দ্রুতি নির্ণয় করো। তাহলে এর উপরে একটা বল কাজ করছে 200 × g, এদিকে টি এদিকে টি,
তাহলে সংস্থার ত্বরণ কোন দিকে হবে? নিশ্চয়ই এদিকে। তো তোমাদের মনে হতে পারে এটা 200 গ্রাম, এটা কেন টানছে? কারণ এটা অমসৃণ তল নয়, মসৃণ তল। তো এখানে যদি 10 গ্রাম থাকতো তাও কিন্তু নিচেই নামতো। ওকে, কারণ এটাকে আটকানোর মতন এর বিরুদ্ধে কোনো বল কাজ করছে না। যে মুহূর্তে এটা আমরা যে মুহূর্তটা নিয়ে আলোচনা করছি সেই মুহূর্তের বেগ বাঁ দিকে, মানে গতির বিপরীত দিকে, তাই এটাকে মাইনাস বলতে পারি। তাহলে এটাকে বার করে নিই, সংস্থার ত্বরণ যদি এ বলি, এ মানে কত? 200g বাই মোট ভর কত? 200 প্লাস 500, মানে 2 বাই 2g/7। এটা হলো ত্বরণ। ক্যালকুলেট করলে কত আসছে আমরা দেখব। জিটাকে আমরা 980 ধরছি, 980 × 2/7, 280 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে t=0 সময় এর এদিকে একটা ত্বরণ আছে, তাহলে এ ব্লকটার এদিকে ত্বরণ হচ্ছে 280 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণের বিপরীত দিকে একটা বেগ আছে u, তাহলে -50 সেমি/সেকেন্ড। তাহলে অতএব 1 সেকেন্ড সময় পর এ ব্লকের বেগ v সমান u প্লাস এটি। তাহলে u হলো -50, এ বেরিয়েছে 280 × t1, তাহলে আসছে 230 সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পর এ ব্লকের বেগ যদি v ধরি, va সেটা হলো 230 সেন্টিমিটার/সেকেন্ড। আর অবস্থান কোথায় হবে? s কত হবে? ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সে কতটা এগিয়ে যাবে বা এদিকে সরবে সেটা আমরা দেখি। ut হলো u × t প্লাস হাফ × 280 × 1 স্কোয়ার। তাহলে এটা আসছে কত? -50 প্লাস এটা আসছে 140, মানে 90 সেমি। তাহলে এই 90 সেমি এদিকে এগিয়ে যাবে। তাহলে আগে প্রান্ত থেকে দূরত্ব ছিল 200 সেমি, 90 সেমি এগিয়ে গেছে। তাহলে এরকম একটা জায়গায় চলে যাবে ব্লকটা, একটু এরকম একটা জায়গায়। তাহলে এই দূরত্বটা কত হবে? 200 মাইনাস। সুতরাং 1 সেকেন্ড পর প্রান্ত থেকে দূরত্ব দাঁড়ালো 200 মাইনাস 90, 110 সেন্টিমিটার। তাহলে 110 সেন্টিমিটার দূরত্ব থাকবে 1 সেকেন্ড পর ব্লকটি প্রান্ত থেকে, এবং ওই মুহূর্তে তার বেগ হবে 230 সেন্টিমিটার/সেকেন্ড। আশা করি বোঝা গেল কিভাবে অঙ্কটা হলো। এরপর আমরা নেক্সট প্রবলেমটা দেখব। পরবর্তী গাণিতিক সমস্যা 14 নম্বরটা, যেটা দেখবো আমরা 15 অবধি করে ফেলেছি। 10⁻² কেজি ভরের একটি বস্তু কণার উপর এত মানের একটা বল ক্রিয়া করছে x অক্ষ বরাবর। t=0 সময় অবস্থান বলেছে x = 1। তো আমরা ছবি এঁকে নিই। x = 0, x = 1.0। এখানে তার বেগটা বলে দিয়েছি 0। এই পয়েন্টে তার v ভেলোসিটি আমি u লিখেছিলাম 0। তো প্রশ্ন বলেছে এর একটা ভ্যালু দিয়েছে x = 0.5 অবস্থানে বেগ এবং x = 0.25 অবস্থানে পৌঁছানোর সময়। তাহলে x = 0.5 এই অবস্থানে তার বেগ কতবার করতে হবে? আর x মোটামুটি এটাকে যদি বলি x = 0.25 মিটার, এখান থেকে এই অবধি আসতে তার t কত লাগবে এটা ক্যালকুলেট করতে হবে। তো এর দিয়ে দিয়েছে আমাদের যেটা -k/2x²। তো এরকে আমরা কি লিখতে পারি? আমি এখানে ধরে নিচ্ছি কণাটাকে x = 1 মিটার থেকে x = x মিটার অবস্থানে নিয়ে যাব। একটা আরবিটারি x এর ভ্যালু দুটো যেহেতু দিয়েছে, আমি একটা জেনারেল ইকুয়েশন তৈরি করছি। একবার x এর মান x হলে, x এর মান 0.5 হলে সেখানে ভিটা বার করব,
আর x এর মান 0.25 হলে সেখান থেকে t টা বার করব। তুমি একটা আরবিট্রারি ইকুয়েশন তৈরি করে নেব। f কে আমরা লিখছি m v dv dx, f সমান m এ a কে কি লেখা যায় v dv dx, তাহলে তোমরা নিশ্চয়ই সকলে জানো। তাহলে এটা চলে এলো -k/2x²। তাহলে v dv equals to -k/2m dx/x²। তো x equals to 1 এ এর বেগ ছিল 0, আর এখানে ধরলাম বেগটা হবে v। তাহলে 0 to v 0 to x, সরি 1 to x, এটা কত আসছে v এর ইন্টিগ্রেট করলে v²/2। আচ্ছা k আর m এর ভ্যালু দুটো মনে হচ্ছে সেম দিয়েছে, k দিয়েছে 0.10⁻², m ও দিয়েছে 10⁻², তাহলে k m কেটে গেল। তাহলে এটা হলো -half 1/x² ইন্টিগ্রেশন -1/x 1 to x, মাইনাস মাইনাস প্লাস, তাহলে v² সমান চলে আসছে v² সমান চলে আসছে 1/x - 1। তাহলে এখান থেকে x equals to 0.5 এর বেগ, সুতরাং তাহলে v চলে এলো √1 - x/x। সুতরাং x equals to 0.5 মিটার অবস্থানে বেগ দাঁড়িয়ে গেল v সমান, কোনটা এদিকে যাচ্ছে তাহলে মাইনাস বেগ হবে √ নেগেটিভ x অক্ষের দিকে গতিশীল কণাটি দেখতে পাচ্ছি, কারণ 0.1 থেকে বলেছে 0.5, মানে বাঁ দিকে যাচ্ছে নেগেটিভ x এর দিকে, তাই বেগটাকে মাইনাস হিসেবে ধরলাম। তাহলে 1 - 0.5/0.5 মানে -1 মিটার/সেকেন্ড। ওকে, আচ্ছা, আর 0.25 অবস্থান যেতে সময়, তাহলে এটাকে আমি লিখে নিচ্ছি আবার v সমান হচ্ছে dx dt। dx dt এর কত 1 - x/x, তাহলে এখান থেকে dt চলে আসছে x/1 - x ইনটু dx। t এর মানটা কত, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তোমরা ফার্স্ট পার্ট একটু দেখে নাও। আমি এই দিকটা মুছে দেবো, ইন্টিগ্রেশনটা কি করে করলাম এটাই মেইন ক্যালকুলেশন। এবার এখান থেকে dt এর মানটা আমরা বার করতে পারবো। তো ফার্স্ট পার্টটা v টা কি করে বার করছি তোমরা ভালো করে দেখে নেবে, করার পর v এর মানটা কি করে বেরোলো পেয়ে গেছি। আমি এবার মুছলাম, তোমরা দেখে নেবে বুঝে নেবে ভালো করে। তো এবার আমরা চাইছি t এর মানটা বার করতে, তাহলে dt ইকুয়ালস টু চলে এসেছে x/1 - x dx। t এর মানটা কত, এখানে ছিল t = 0 তে, x = t = 0 তে, t = 0 তে ছিল x এর মান 1, আর t = t তে ধরলাম 0.25 হবে, তাহলে এটার ভ্যালু হবে t এর মান 0 থেকে এটা t, এটা t এর x এর মান 1.0 থেকে 0.25, তাহলে এদিকটা t চলে এলো। আচ্ছা, এই দিকটা বুঝতে হবে কি করে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশন যেহেতু তোমরা 11 এর স্টুডেন্টরা ভালো শেখোনি, আমি একটু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এরকম আকার থাকলে আমরা জিনিসটাকে একটু সিম্পলিফাই করে নেব, সেটা কিভাবে করব দেখি। দেখো এটা চলে আসছে x ধরেই যদি sin স্কয়ার থিটা, তাহলে 1 - x হবে cos স্কয়ার থিটা, আর dx d থিটা কত হবে 2 sin থিটা cos থিটা। তাহলে dx এর ভ্যালুটা চলে এলো, অতএব আমাদের এই যে বিষয়টা √x/1 - x dx, এইটার ভ্যালুটা কত চলে আসছে √x কত sin স্কয়ার থিটা, নিচটা কত হলো cos স্কয়ার থিটা, আর dx টা কত হলো 2 sin থিটা cos থিটা। এটা যদিও ক্লাস 11 স্ট্যান্ডার্ডের প্রবলেম বলা যায় না, একটু শিখে নিয়ে করা দরকার। তাহলে এটা চলে আসছে দেখো আলটিমেটলি 2 sin স্কয়ার থিটা d থিটা, d থিটা আছে। এটাকে আমরা এবার কিভাবে করব,
1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। এই সূত্রটাও তোমাদের ত্রিকোণমিতির সূত্র। 1 মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু 2 sin স্কয়ার থিটা 1 প্লাস, তাহলে এটাকে আমরা লিখে দেব এবার 1 মাইনাস cos 2 থিটা d থিটা। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, x এর মানটা পরে বসাচ্ছি, এটাকে ইন্টিগ্রেশনটা করে নিই। 1 মাইনাস cos 2 থিটা d থিটা, তাহলে এটা কত আসছে, d থিটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে থিটা মাইনাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কত, sin 2 থিটা বাই 2। এবার দেখো x এর মান কত থেকে কত, দেখো x যখন 1 তখন থিটার মানটা কত, sin স্কয়ার থিটা সমান 1, মানে sin থিটা হচ্ছে পাই বাই 2। আবার x যখন 0.25, মানে x যখন 1/4, মানে sin থিটা কত, হাফ মানে 30 ডিগ্রি, মানে পাই বাই 6। তাহলে এটা কত থেকে কত হলো, পাই বাই 2 থেকে পাই বাই 6। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে t এর মানটা চলে আসবে আমাদের। এটা যখন ছিল 1 তখন হচ্ছে পাই বাই 2 90 ডিগ্রি, আর যখন sin থিটাটা আসছে হাফ, মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সেটা পাই বাই 6। তাহলে চলে আসছে পাই বাই 6 মাইনাস পাই বাই 2 প্লাস মাইনাস হাফ ইন্টু sin 2 থিটা, মানে কত আসবে, পাই বাই 3 মাইনাস sin পাই। এটা ক্যালকুলেটরে ফেলে দিই পুরোটা। তোমাদের অঙ্কটা একটু কঠিন লাগতে পারে, কিছু করার নেই, যেটা আছে সেটা আমাদের করতে হবে, যেহেতু আমি সম্পূর্ণ অঙ্কই করাচ্ছি, তো সেইভাবে ক্যালকুলেশন যেভাবে হবে সেটা আমাকে দেখাতেই হবে। sin পাই মানে 0। (1.48) আসছে, কিন্তু মাইনাসে আসছে, তাহলে আমাদেরকে এটা সাইনের গন্ডগোল একটু হচ্ছে, সেটা একটু আমরা দেখে নেব। সাইনের কি গন্ডগোল হচ্ছে, x এর মানটা অ্যাকচুয়ালি এটা মাইনাস, এটা আসা উচিত। আমরা একটু দেখে নিই স্যার, ভুল তো কোথাও দেখতে পাচ্ছি। 1.48 উত্তরটাও তো ওরমই আছে, কিন্তু একটা মাইনাস চলে আসছে। আমাদের ইন্টিগ্রেশনে কোথাও আমরা ক্যালকুলেশনে ভুল করেছি কিনা দেখছি, ক্যালকুলেশনে ভুল কোথাও আমার চোখে পড়ছে না আপাতত। এখানে কি কোনো মাইনাস ছিল না, মাইনাস তো ছিল না, এটাই তো এসেছিল। ও ভিটা তো ইটসেলফ এ মাইনাস কোয়ান্টিটি, তাহলে সামনে তো একটা মাইনাস থাকবে, রাইট। ভিটা তো নিজেই একটা মাইনাস, তাহলে সামনে তো একটা পুরোটার আগে একটা মাইনাস থাকবেই, ঠিকই আছে। কারণ ভিটা কোন দিকে, নেগেটিভ এক্স অক্ষের দিকে, এখানে একটা কিন্তু মাইনাস ইউজ করতে হবে। তাহলে টিটা চলে এলো 1.48 সেকেন্ড। এটা খুব একটা বড় ক্যালকুলেশনের অঙ্ক, তো সেটা আমরা করলাম। তো এরপর আমরা নেক্সট কি প্রবলেম আছে সেটা দেখব। পরের যে গাণিতিক সমস্যা, সেটা 13 নম্বর। এখানে সূত্রটা আনা ত্বরণ বার করতে বলেছে। তো আমরা দুটো জিনিস একটু বার করে নিই। তাহলে এদিকে যে বল কাজ করে সেটা হলো 35 g sin 60। আমরা একটু দেখবো কোনটা বড়। এখানে 55 g sin 30। তো এইটার ভ্যালু কত আসছে সেটা আমরা দেখে নেব। কিছু
ছবিটা দেখে নিয়েছি, তোমরা পড়বে ওখান থেকে অঙ্কটা, আমি আর পড়ে সময় নষ্ট করলাম না। জি এর মান কি 10 দেওয়া আছে? না, 9.8 ধরলাম জি ইন্টু সাইন 60 ডিগ্রি, এটা আসছে 297.04 05, আর এটা আসছে 55 ইন্টু 9.8 ইন্টু সাইন 30, এটা আসছে 269.5। দেখো কেন করে দেন, সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে 55 কেজিটা ভারী হবে, আগে নামবে না, নামবে কিন্তু এটা, মানে এখানে বেশি বল কাজ করবে, তাহলে এ নামবে আর এ উঠবে। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হলো নেট ফোর্স কত, ওটা বড়, তাহলে 297.05 বিয়োগ 269.5 বাই মোট ভর কত, 55 যোগ 35, তাহলে 297 ধরলাম 0.05 মাইনাস 269.5 ডিভাইডেড বাই হচ্ছে 55, 35 হচ্ছে 90। ত্বরণ কত দেওয়া আছে? 0.306 এসছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, তাহলে ত্বরণটা চলে গেল 0.306 মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ এ সাহায্য করছে, এটা বড় তাই বস্তুটা এদিকে নামবে আর এ উঠবে, তাহলে এ সাহায্য করছে, এ বাধা দিচ্ছে, লব্ধি বল কত হবে? এটা মাইনাস এটা, এই বলটা কার উপর কাজ করছে? পুরো সিস্টেমের উপর, তাই মোট ভর কত? 90। টান বার করি, এখানে একটা টান, এটাও টি যা হবে এটাও টি, যে কোনো একটা বার করি, এটার ক্ষেত্রে লিখি 297.05 মাইনাস টি ইকুয়ালস টু 35 a, তাই টি চলে এলো 297.05 বিয়োগ 35 ইন্টু 0.306, তাহলে 297.05 মাইনাস 35 ইন্টু 0.306, 286.34 নিউটন। কত উত্তর এনেছে ওরা? ওরা এনেছে 200, হ্যাঁ ঠিক আছে, 3 নিউটন। আর আমাদের ত্বরণ বেরিয়ে গেল, এখান থেকে টানটা বেরিয়ে গেল, দুটো আমরা ক্যালকুলেট করে ফেলেছি, টান আর ত্বরণ কত আসে, এবং সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দুটো অঙ্ক বাকি আছে, এরপর সেই দুটো অঙ্ক দেখে নেব। পরের যে গাণিতিক সমস্যা, সেটা 12 নম্বর সমস্যা, সেটা আমরা একটু পড়ে নিই কি বলেছে। একটি সুষম দড়িকে একটি বিন্দু থেকে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো যাতে এর নিম্ন প্রান্ত অনুভূমিক টেবিলে স্পর্শ করে থাকে। আচ্ছা, এই ধরো টেবিল আছে, এটা দড়িকে ঝুলিয়ে দিয়েছে, এখান থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এখন আলম্ব বিন্দু থেকে দড়িটি খুলে দেওয়া হলো, ছেড়ে দিলাম, তাহলে নামবে নিচে। প্রমাণ করো দড়িটির এল অংশ টেবিলে স্পর্শ করে, তখন এল অংশ যখন টেবিলে স্পর্শ করে তখন টেবিলের উপর প্রযুক্ত বল 3L দৈর্ঘ্যের ওজনের সমান দড়ির একক দৈর্ঘ্যের ভর রো। আচ্ছা, এখানে বলেছে দড়ির একক দৈর্ঘ্যের ভর সমান রো। তাহলে এল অংশ যখন চলে এসছে, মানে জিনিসটা কেমন, যদি এইটুকুনিকে এল ধরি, তাহলে এখন ছবিটা কেমন হচ্ছে, এখান থেকে জিনিসটা এইভাবে নেমে এসছে, তাহলে এল অংশটুকুনি নেমে এসছে, তাহলে এটার এই যে বিন্দু তার সরণ এটা, তো প্রাথমিক বেগ 0 হলেও এই বিন্দুর বেগ 0। এবার যখন এই বিন্দুটা, তাহলে এইটুকুনি যদি আমরা এল ধরি, তাহলে এই বিন্দুটা যখন, এটাকে যদি বলি পি, এটা কিউ, তাহলে কিউ বিন্দু যখন এখানে আঘাত করছে তখন এদিকে তার বেগ ভি সমান হবে √, বেগ যদি ভি হয় তাহলে ভিটা সমান হচ্ছে √2gl হলো। আবার এল অংশ যে দড়ি, তাহলে এখানে কিসের জন্য ওজন কাজ করবে? একটা তো হচ্ছে এর একটা অভিকর্ষ বল, সেই আমরা বিকারের যে অঙ্কটা করলাম, একটা চমাকৃতি পাত্রে জল ভরছে, তাহলে এর যে ভরবেগের পরিবর্তন তার জন্য একটা প্রযুক্ত বল, প্লাস
টেবিলের ওপর যে দড়িটা আছে তার একটা ওজন, দুটো মিলে মোট বল কাজ করবে, তাহলে 2gl। তো এবার দড়ির dl দৈর্ঘ্য পরিবর্তনের জন্য, পরিবর্তন কেন হচ্ছে, এটা আস্তে আস্তে কমছে, নিচে নামছে, তাই dl অংশ যদি চেঞ্জ হয়, পরিবর্তনের জন্য মানে l দৈর্ঘ্য নেমেছে, তার পরবর্তী dl দৈর্ঘ্য পরিবর্তনের জন্য ভরবেগের পরিবর্তনের জন্য dt সময় লাগে, dt সময় লাগে। তাহলে প্রথমে l দৈর্ঘ্য নামলো, তার পরবর্তী dl দৈর্ঘ্য আরো ভূমি স্পর্শ করতে বা টেবিল স্পর্শ করতে dt সময় লাগে। সুতরাং dp dt সমান ভরবেগের পরিবর্তন, ভর কত, l দৈর্ঘ্যের ভর কত, রো l, বেগ কত, v, ওকে, রো l v। তার মানে রো l হলো তো ভর ইনটু dl দৈর্ঘ্য। জিনিসটাকে এরকম করে বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ভরবেগ মানে জিনিসটাকে এইভাবে বলবো, সময় না কত, ভরবেগের পরিবর্তন হলো কত, আমাদের dl দৈর্ঘ্য বলেছে, তাহলে রো dl হলো, রো ইনটু dl হলো ভর ইনটু বেগ, ঠিক আছে, বা l রো dl ইনটু v। তার মানে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তাহলে এটাকে আমরা l দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হতো রো l v, যেটা লিখছিলাম, তাহলে dl এর জন্য হবে রো dl v। তাহলে ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ dp dt টা আসছে, মানে একটা বল, তাহলে কত হবে, রো v dl dt মানে বেগ, মানে রো v স্কয়ার, মানে রো ইনটু v স্কয়ার মানে কত, 2gl, মানে 2 রো l ইনটু g। তাহলে এটা হচ্ছে কিসের জন্য, ভরবেগের পরিবর্তনের জন্য কতটা বল, এটা হলো 2 রো gl। আর সুতরাং মোট বল কত হবে, w একটা ওয়েট প্লাস f, w টা কত, l দৈর্ঘ্য ভূমিতে আছে, তাহলে হবে রো lg প্লাস কতটা বল, 2 রো lg, তাহলে মোট হলো 3 রো lg। তাহলে এখানে বলেছে l দৈর্ঘ্য যদি এর উপর পড়ে তাহলে ওজনটা কত, সমান 3l দৈর্ঘ্যের যে ওজন তার সাথে সমান হচ্ছে। দেখে নাও ঠিক করে কিভাবে হলো। তাহলে এখানে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের জন্য, আর একটা হচ্ছে কিসের জন্য, অভিকর্ষ বলের জন্য। ভরবেগের পরিবর্তন থেকে আমরা একটা বল পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে দড়ির যে ওজন, l দৈর্ঘ্য যতটা ভূমিতে আছে, স্পর্শ করে আছে টেবিলে, তার জন্য একটা ওজন, তার দুটো সমষ্টি, সেখান থেকে দুটো বল যোগ করে আমরা মোট প্রযুক্ত বলটা পেয়ে গেলাম। এরপর আমরা করব আজকের আলোচনার শেষ অঙ্ক। আমাদের হর্স নিউমেরিক্যাল প্রবলেমের 20টা অঙ্ক শেষ হতে চলেছে। আগের দিন ক্লাসে 1 থেকে 10 অবধি দেখিয়েছিলাম, আজকে বাকি 10টা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, কমপ্লিট হয়ে গেল। তো 11 নম্বর যে অঙ্ক সেটা আমরা একটু করে নিই। বলছে নিচের দিক থেকে প্রতি সেকেন্ডে 10টি মার্বেল আঘাত করলে 10 গ্রাম ভরের একটি চাকতি শূন্যে অনুভূমিক দিকে স্থির থাকে। মানে ধরো এই একটা চাকতি আছে, এই দিক থেকে 10খানা মার্বেল আঘাত করছে, 10টি ধরো এম ভরের, তাহলে মোট কত ভর, 10m। তার মানে এই মার্বেলগুলোকে একটা বেগে আঘাত করছে, ধরলাম এখানে ইউ বেগে আঘাত করে, আঘাত করার পর নিশ্চয়ই নিচে নেমে চলে আসবে, তাহলে ফিরে আসবে ইউ বেগে, মাইনাস ইউ বেগে, যেহেতু এটা আমি স্থিতিস্থাপক সংঘাত হিসাবে ধরছি, ওটা স্থির আছে। তো মার্বেলগুলো যে ভরবেগের পরিবর্তনের হার, মানে মার্বেলগুলো যে বল প্রয়োগ করবে সেটা নিশ্চয়ই এই চাকতির ওজনের সমান, তবেই ওটা স্থির থাকতে পারবে। কারণ এই চাকতির ওপর
এদিকে একটা বল কাজ করছে, অভিকর্ষ বল, এর যেটা ওয়েট কত গ্রাম ভরের বলেছে, 10 গ্রাম ভরের চাকতি, তাহলে এদিকে একটা 10G কাজ করছে। আর মার্বেল গুলো এদিকে বল প্রয়োগ করছে F, তাহলে F সমান যদি 10G হয়, মানে মার্বেল দ্বারা প্রযুক্ত বল যদি প্রতি সেকেন্ডে মার্বেল যতটা বল প্রয়োগ করবে সেটা 10G এর সমান হয়, তবেই চাকতিটা স্থির থাকতে পারবে। তাহলে আমাদের কি বার করতে বলেছে এখানে, কত বেগ, মানে ইউ বেগটা বার করতে হবে। তো m ভরে একটা বস্তু যদি ইউ বেগে আঘাত করে ইউ বেগে ফিরে আসে, তার ভরবেগের পরিবর্তন হয় 2mu। তাহলে ধরে নিচ্ছি প্রতি সেকেন্ডে 10টি মার্বেল, তাহলে 10m ভর আঘাত করছে পার সেকেন্ড। তাহলে এর মানে ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে মার্বেল গুলো যখন উপরে যাচ্ছে তাদের ভরবেগ কত, 10mu মাইনাস ফিরে আসছে কত, -10mu। মার্বেল গুলোর ভর কিছু দিয়ে দিয়েছে, 5 গ্রাম ভর। মার্বেল গুলোর ভর হচ্ছে 5 গ্রাম। মার্বেলের ভর m সমান 5 গ্রাম। তাহলে সময় কত, 1 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল 20mu। তাহলে অতএব 20mu সমান 10 × g। তাহলে এখান থেকে আমাদের ইউটা বার করতে হবে। তাহলে 10 × 980 বাই 20 × m বলেছে কত, 5। তাহলে এটা চলে এলো আমাদের কত, 98 সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যান্সারটা কত দেওয়া আছে, হ্যাঁ 0.98। 0.8 মিটারে করলেও হয়, না করলেও হয়। তাহলে মার্বেল গুলো কত বেগ নিয়ে আঘাত করছে, 0.98 মিটার পার সেকেন্ড বা 90 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে নিউটনের গতিসূত্র সেট টু সেট সব অঙ্ক করিয়ে দিয়েছি। তোমরা ভালো করে প্রত্যেকে যারা আমার চ্যানেল ফলো করছো তারা অবশ্যই প্রবলেমগুলো খুব ভালো করে করবে। আর প্লে লিস্টে থিওরি পোর্শনও করানো আছে, সেখানে দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে, আমি আবার আলোচনা করব। এরপরে আমরা ফ্রিকশন বা ঘর্ষণ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমাদের সাহায্য করতে পারছি। আর ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভালো করে অঙ্কগুলো বুঝতে হবে, তোমরা ভালো করে করবে, তার জন্য আমি সময় বের করে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এই অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে। তো যাই হোক, সকলে খুব মন দিয়ে পড়াশোনা করো এবং সকলে ভালো থেকো, এবং প্রথম থেকে খুব মন দিয়ে এবং ভালো করে প্রস্তুতি নাও, যাতে ভবিষ্যতে ভালো ফলাফল তোমরা পেতে পারো। ঠিক আছে, আমাদের এখন এই পরিস্থিতি চলছে, নিশ্চয়ই আমরা সব কাটিয়ে উঠে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। তো আমি চলতেই থাকবো, আমার যতটা সময় আমি পাবো তোমাদের জন্য সেটা ব্যবহার করার চেষ্টা করব। ভিডিও ক্লাস এর সাহায্যে তোমরা অনেকে বলছো লাইভ ক্লাস করাতে, দেখছি আমি চেষ্টা করার কোনো একটা দিন লাইভ ক্লাস শুরু করা যায় কিনা, তাহলে তোমাদের সাথে সরাসরি কথাও বলতে পারবো, কমেন্টের মাধ্যমে বা মেসেজের সাহায্যে তোমাদের প্রশ্নগুলো শুনতে পারবো। তো দেখি সেটা করা যায় কিনা। তো আমি আপাতত এইভাবে চলি, আর তোমরাও ভালো করে অঙ্কগুলো কিন্তু মন দিয়ে করবে। ঠিক আছে, আর সবাই মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করলাম।